ওর বডির সাথে আমার হাত লেগেছে। ও আমাকে বলতেছে দূরে সরো, তোমার প্রতি আমার কোনো ফিলিংস কাজ করে না। আমি একজন মালয়েশিয়ান প্রবাসী, বর্তমানে মালয়েশিয়াতে আছি। আমি আমার ফ্যামিলিতে খুবই আদরের সন্তান। 2010-এ আমি মালয়েশিয়াতে আসি। মালয়েশিয়াতে স্টাডি করার জন্য আসছিলাম, এখানে পড়াশোনা করি এবং পাশাপাশি আমি পার্ট টাইম জব করতাম। তো এভাবেই চলছিল, মানে খুবই সুন্দর জীবনযাপন এবং খুবই সুন্দর সবকিছু চলছিল। 2013 সালের দিকে একজন ছেলে আমাকে নক করেছিল আমার ফেসবুক মেসেঞ্জারে। ছেলেটাকে আমি চিনতামও না। উনি আমাকে লিখেছিল যে আপনি কোথায়। তো আমি বললাম যে আমি মরতে যাচ্ছি এবং আমার একটা সেলফিও তাকে আমি পাঠিয়েছি। তারপরে আমি তাকে ব্লক করে দেই। তার সাথে এখানেই আমার যোগাযোগ শেষ, আর কখনো কোনো যোগাযোগ হয়নি। তারপরে হচ্ছে 2022 সালের দিকে এসে আমি অসুস্থ হই মালয়েশিয়াতে। আমার যে অপারেশন হয়েছে, অপারেশন হওয়ার পরে ডক্টর আমাকে বলছিল তুমি আর কখনো মা হতে পারবে না। দেন আসলে ওই মুহূর্তে ওই কথাটা শুনে আমি অনেক ভেঙে পড়েছিলাম। আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়েছে, যেহেতু আমি আনম্যারিড ছিলাম এবং আমার কোনো বাচ্চা কাচ্চা ছিল না। তো ওই মুহূর্তটা আমার জন্য খুবই মানে বেদনাদায়ক ছিল। মানে তখন আমি ডিপ্রেশন, একটা টেনশন এরকম আমার লাইফে চলছিল। এবং আমার ফেসবুকে আমি কয়েকটা পোস্ট করি যে আমি অসুস্থ, আমি অনেক ভেঙে পড়েছি। তো যা যা আমার সাথে হচ্ছিল তাই আমি ফেসবুকে পোস্ট করছিলাম। তো হঠাৎ করে একজন ছেলে আমাকে নক করেছিল আমার ফেসবুক মেসেঞ্জারে, বলছে আপনি কোথায়, আপনি কি করছেন, দেখলাম আপনি অনেক অসুস্থ। তারপরে এভাবেই তার সাথে আমার পরিচয় হয়। সে আমার অপারেশনের বিষয়ে আরো অনেক কিছু তার জানার আগ্রহ জাগে, দেন আমিও তার সাথে শেয়ার করি। তো এভাবেই আমাদের কথা চলতে থাকে। তারপরে সে আমার ফ্যামিলি বৃত্তান্ত সম্পর্কে জানে, আমার পার্সোনাল লাইফ, আমার কর্মজীবন সবকিছু সে জানে, আমিও তারটা জানি। ছেলে হচ্ছে মালয়েশিয়াতে শেফ, সেই আমাকে বেশি নক করতো বা আমি কি করছি, ওষুধ খেয়েছি কিনা বা ডক্টরের কাছে যাচ্ছি কিনা। তারপরে হচ্ছে সে আমাকে বলে আপনাকে আমার ভালো লাগে, আপনার কি মনে আছে 2013 সালে আপনি ফ্লাইটে ছিলেন, আপনাকে আমি মেসেঞ্জারে নক দিয়েছিলাম যে আপনি কোথায় আছেন, তখন আপনি একটা সেলফি পাঠিয়েছিলেন এবং বলেছিলেন আমি মরতে যাচ্ছি। তারপর থেকে আপনি আমাকে ফেসবুকে যে ব্লক করে দিলেন, আমি আর কখনো আপনাকে খুঁজে পাইনি। এবং খুঁজতে খুঁজতে একটা সময় আমিও 2016 সালে মালয়েশিয়ায় এসে পৌঁছিয়েছি এবং মালয়েশিয়াতে আসার পরে আপনাকে আমি ভীষণ ভাবে খুঁজছিলাম, কিন্তু এখন আমি আপনাকে পেয়ে গেছি। এই কথাগুলো সে বলল। তো আমিও মানে অনেক অবাক হয়ে গেলাম যে একটা ছেলে আমাকে খুঁজতে খুঁজতে মালয়েশিয়া অব্দি চলে আসতে পারে, মানে হাউ ফানি। আমার কাছে এটাকে খুব ফান মনে হয়েছে। তো আমারও তার সাথে কথা বলার একটা আগ্রহ জাগলো। তো আমরা কন্টিনিউ এভাবে কথা বলতাম। কথা বলার 1 মাসের মাথায় সে আমাকে হঠাৎ করে একদিন বলে যে আপনার জীবন বৃত্তান্ত বা আপনার এই যে অপারেশন হয়েছে, আপনি একাকিত্ব জীবন কাটাচ্ছেন, আমি অ্যাকচুয়ালি আপনাকে একটা সুন্দর লাইফ দিতে চাই, আমি আপনাকে জীবন সঙ্গী বানাতে চাই। দেন তাকে আমি বলি যে কোনো ছেলের সাথে আমার রিলেশন করার আপাতত কোনো ইচ্ছে নেই বা বিয়ে শাদী করারও ইচ্ছে নেই, কিন্তু সে কন্টিনিউ আমার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করেছে। তারপরে সে আমাকে বলছে যে আমি তো আপনার বিষয়ে সবকিছু জেনেছি যে আপনার বেবি হবে না, আমার বাচ্চা কাচ্চার প্রয়োজন নেই, আমি জাস্ট আপনাকে চাই এবং আপনাকে বিয়ে করে আমি সুন্দর একটা জীবন দিতে চাই। দেন ওর মার সাথে যখন ও কথা বললো, আমার কথাটা শেয়ার করলো, ওর মাকে কিন্তু ও এটা জানায়নি যে ও কখনো মা হতে পারবে না, এটা কিন্তু কখনো বলে নাই। সো ও শুধু এইটুকু বলছে এই মেয়েটাকে আমি পছন্দ করি, আমি ওকে বিয়ে করতে চাই। তো এরকম কথাবার্তা বলার পরে ওর মাকে ও আমার নাম্বার দেয়। দেন ওর মা আমার সাথে যোগাযোগ করে, পরে তার সাথে আমার আমার কথা হতে থাকে। ওই ছেলের মা যখন আমার সাথে কথা বলতে থাকে, তার সাথে আমার এমন একটা গুড রিলেশন হয়ে যায়, লাইক এ ফ্রেন্ডশিপ। দেন আমার সবকিছু আমি শেয়ার করি, শুধুমাত্র অপারেশনের কথাটা আমি শেয়ার করি নাই, বিকজ ওই ছেলেটা না করেছে যে এটা আমার আম্মুকে বলার দরকার নেই, এটা যদি আমার আম্মুকে তুমি বলে দাও তাহলে আমার আম্মু কখনোই তোমাকে মেনে নিবে না, কারণ আমি বাবা মায়ের একমাত্র সন্তান। তো ওর কথা মতোই আমি ওর মাকে বলি নাই, বাট ওর মায়ের সাথে কথা বলতে বলতে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। দেন আমরা আস্তে আস্তে সামনের দিকে এগুতে থাকি এবং এর মধ্যে আমি আবার আমার ফ্যামিলিকে বললাম যে মা, একটা ছেলে আমাকে পছন্দ করে, সে আমার সবকিছু জেনেছে, আমার অপারেশন হয়েছে, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সবকিছু জেনে শুনে আমাকে বিয়ে করতে চাচ্ছে। তো তোমরা যদি অনুমতি দাও তাহলে ছেলের বাবা মাকে আমি আমাদের বাসায় পাঠাতে চাই। তখন আমার বাবা মা বললো যে ঠিক আছে, তাহলে তাদেরকে তুমি বাসায় পাঠাও। তো আমি ছেলের বাবা মাকে বাসায় পাঠালাম। তারা আমাদের বাসায় 3 দিন ছিল। 3 দিন থাকার পরে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সবকিছুই তারা দেখলো, আমাদের বাড়ি ঘর তাদের দেখে খুবই পছন্দ হইলো। তো যাই হোক, ছেলের বাবা মা আমাদের বাসায় 3 দিন থেকে ওরা হচ্ছে যে ওদের গ্রামে ফিরে যায়।
এর মধ্যে আমার মায়ের সাথে ছেলের আবার কথা হয়। আমার মা ছেলেকে বলে যে দেখো আমার মেয়ের অপারেশন হয়েছে, সো সেই ক্ষেত্রে আমার মেয়ের বাচ্চা না হওয়ার সম্ভাবনাই বেশি, তো তুমি আমার মেয়েকে কেন বিয়ে করবা বাবা, তুমি বিয়েটা কইরো না, তুমি বাবা মায়ের একমাত্র সন্তান, তো তোমার বাবা মা যদি এই বিষয়টা না জানে এখন, পরবর্তীতে যদি বিয়ের পরে জানে সেক্ষেত্রে সমস্যা হতে পারে। ওই ছেলেটা তখন আমার মাকে বলল যে আন্টি, আমার বাবা মাকে আমি জানাতে চাই না, আমি অনন্যাকে ভালোবাসি, আমি অনন্যাকে বিয়ে করতে চাই, আমি অনন্যাকে সুন্দর একটা লাইফ দিতে চাই, এবং আমার মনে হচ্ছে যে অনন্যার লাইফে আল্লাহ তাআলা স্বয়ং আমাকে ফেরেশতা দূত হিসেবে পাঠিয়েছে। এই ছেলেটার কাছ থেকে যখন আমার মা একটা আশ্বাস পেয়েছে যে ছেলেটা হয়তো বা আমার মেয়েকে ভালো রাখবে, সে আমার মাকে ম্যানেজ করে তারপরে হচ্ছে সে সামনের দিকে আস্তে আস্তে আগাতে থাকে। আমার সাথে একটা সময় দেখা করে, আমার হাত ধরে এবং হাত ধরে রিকোয়েস্ট করে এবং আমার পায়ে পর্যন্ত সে পড়ে যে প্লিজ আমাকে তুমি সুযোগ দাও, আমি তোমাকে বিয়ে করতে চাচ্ছি এবং তোমাকে আমি অনেক ভালো একটা লাইফ দিব, তোমাকে আমি অনেক ভালো রাখবো। তো ওর এই কথায় অন্ধ বিশ্বাসে আমি বিশ্বাস করে শেষ পর্যন্ত বিয়ে পর্যন্ত আগাই এবং আমাদের বাসা থেকে ওদের গ্রামে যায়। যাওয়ার পরে তাদের ফ্যামিলির অবস্থা খুবই ক্রিটিক্যাল, একদম গ্রামের একটা নর্মাল মানুষ যেরকম হয়, জাস্ট টিনের ঘর বাড়ি। আমার বাবা মা ওদের পরিবেশ দেখে বলে আমার মেয়ে তো কখনো এখানে থাকতে পারবে না, কারণ আপনাদের এখানে বাড়ি ঘর টিনের বাড়ি ঘর, তাছাড়া বাড়ি ঘরের অবস্থাও ভালো না, লার্কির চুলায় রান্না করা হয়, এগুলো তো আমার মেয়ে কখনো পারবে না। কারণ আমার মেয়েকে আমি বড় করেছি অন্যভাবে, আমার মেয়ে ছোট থেকে বড় হয়েছে অন্যরকম একটা পরিবেশে, এসি রুম ছাড়া ঘুমাতে পারে না। তখন আমি মনে করেছি যে আমার আসলে বিলাসবহুল লাইফের দরকার নাই, আমার একটা ভালো লাইফ পার্টনার দরকার যে আমাকে সত্যি ভালো রাখতে পারবে। যেহেতু আমি কর্ম করি, আমার ইনকাম লেভেল রয়েছে, একটা সময় না একটা সময় আমি হয়তো বা গ্রামে এগুলো করেই নিতে পারবো, এমনটাই আমি ভেবেছি। দেন আমি ছেলের মাকে বলে দিয়েছি যেহেতু আপনার ছেলে আমাকে পছন্দ করে এবং আমিও আপনার ছেলেকে পছন্দ করি, এবং সে যেহেতু আমাকে বিয়ে করতে চাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমার কোনো সমস্যা নাই, আমি সবকিছু ম্যানেজ করে নিতে পারবো। বলার পরে যাই হোক ওখান থেকে কথা ফাইনাল করে বিয়ের ডেটটা ফিক্স হয়েছিল আপনার 2022 সালের জুন মাসের 28 তারিখ। এর মধ্যে আমরা মালয়েশিয়াতে শপিং করা শুরু করছি। তো ছেলের কাছে ওই সময় টাকা ছিল না, তাকে তখন আমি বললাম আমার কাছে অল্প কিছু টাকা রয়েছে, এই টাকাটা দিয়ে আমরা শপিং এর জন্য বাইরে বের হই। পুরোটা টাকা আমি ছেলের হাতে দিয়ে দিই যে তোমার যা যা কিনতে ইচ্ছে করে এবং আমাকে কিনে দিতে ইচ্ছে করে সেটাই তুমি কেনো বা কিনে দাও। তো ছেলেটা 100 রিঙ্গিত দিয়ে আমাকে একটা শাড়ি কিনে দেয়। আমি জানি না এত কম দামে আমার লাইফে আমি কখনো ড্রেস পরেছি কিনা, আমি জানি না। আর 900 রিঙ্গিত দিয়ে আমাকে এই আংটিটা কিনে দেয়, এটা আমার বিয়ের আংটি। আর ছোট ছোট একদম পিচ্চি বাচ্চারা যেমন পরে না কানের ছোট ছোট রিং, দুইটা রিং আমাকে কিনে দেয় 400 রিঙ্গিত দিয়ে। তো এটাই ছিল আমার বিয়ের শপিং। সে তার জন্য একটা পাঞ্জাবি কিনলো এবং একটা পাজামা কিনলো, আর কিছু না। এবং হচ্ছে সে আমাকে বলেছে বিয়ের 2 মাস পরে আমি তোমাকে এই টাকাটা দিয়ে দিব। তা আমি বলছি ওকে সমস্যা নাই, যেহেতু তোমার হাতে টাকা পয়সা নাই কোনো প্রবলেম নেই। তা আমরা শপিং টপিং করা শেষ এবং বাংলাদেশে ওর ফ্যামিলি আমার বাসায় আসছে, আমার বাসায় বসে ওদের কাজই দিয়ে আমাদেরকে বিয়ে পড়ানো হয়। আমি এবং আমার হাজবেন্ড 2022 সালের 28 জুন বিয়ে করি হোয়াটসঅ্যাপ ফোন কলের মাধ্যমে। আমার পরিবার ছিল বাংলাদেশে, আমার হাজবেন্ডের পরিবার ছিল বাংলাদেশে, এবং আমি এবং আমার হাজবেন্ড এবং হাজবেন্ডের রিলেটিভ সবাই মালয়েশিয়াতে ছিল আমার এই বাসায় আমার বিয়েটা সম্পন্ন হয়। তো আমার হাজবেন্ড যেহেতু বিয়ের আগে হোস্টেলে ছিল, ওর জামা কাপড় সবকিছু নিয়ে এসে আমার এই বাসাতে উঠেছে। এই বাসাটা আমার নিজের। তো আমার হাজবেন্ড বিয়ের পরে এই বাসায় উঠেছে। তো বিয়ের পরে আমাদের খুব ভালোই চলছিল, নতুন জীবন, নতুন করে সংসার শুরু করেছি এবং খুব ভালোই চলছিল, আমরা খুব আনন্দেই সময় পার করছি। ও জবে যাচ্ছে, আমিও জবে যাচ্ছি, কাজ করতেছি। আমি বিয়ের পরে টোটালি আমার হাজবেন্ডের উপরে ডিপেন্ডেন্ট ছিলাম না, কারণ আমার বিয়ের আগে থেকে আমার বাসা সবকিছু সাজানো, আমার ড্রেস আপ থেকে ধরে মেকআপ থেকে ধরে শুজ থেকে ধরে সবকিছুই আমার কিন্তু ছিল। সো এই কারণে আমি সব সময় না আমার নিজের উপরে নিজে ডিপেন্ডেন্ট থাকতে পছন্দ করতাম। আছে না যে হাজবেন্ডকে কিছু দেওয়ার জন্য আমি কখনোই চাপ সৃষ্টি করি নাই। এভাবেই 2-3 মাস পার হয়ে যায়। 3 মাস পরে যে ও বেতন পেত খুবই কম, তো দেখা যেত ও বেতন পাওয়ার পর পুরোটা টাকাই ওর ফ্যামিলিকে পাঠিয়ে দিত। তারপরও আমি এটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি। তো আমি যেহেতু বিজনেস করি, মালয়েশিয়াতে বাসা ভাড়া আমি দিতাম, কারেন্ট বিল আমি দিতাম, পানির বিল আমি দিতাম, সবকিছু আমি দিয়ে যাচ্ছি। এভাবে করতে 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 আমরা এই সংসারটাকে 2026 সাল পর্যন্ত নিয়ে আসছি। তো যাই হোক 2026 সাল পর্যন্ত এই যে যে আমি একটা দীর্ঘ সময়
ওর সাথে পার করলাম এই দীর্ঘ সময়ের মধ্যে, বিশ্বাস করবেন, ও শুধুমাত্র প্রতি মাসে 250 রিঙ্গিত, যা কিনা বাংলাদেশি টাকায় 5,000 থেকে 6,000 টাকা, এটা আমাকে বাজার করার জন্য দিত। এছাড়া ও কোনো টাকা পয়সাই দিত না। আছে না, মানুষ বউকে ভালোবেসে একটা হাত খরচ দেয়, আমি যত ইনকাম করি না কেন, ও আমাকে মানে একটা হাত খরচ দিতে হলেও 10 বার ও ভাবতো। হয়তোবা দিত মাঝে মধ্যে 50 রিঙ্গিত, 10 রিঙ্গিত বা 20 রিঙ্গিত, তা আমি মাঝে মধ্যে নিজেই হেসে উড়িয়ে দিতাম যে আমি কাকে বিয়ে করলাম। এই জিনিসগুলো আমার ভিতরে এত যন্ত্রণা দিয়েছে, বা ভিতরে ভিতরে আমি এত কষ্ট, যে আমি কাকে বিয়ে করলাম। ও যা বেতন পায় সবকিছুই ফ্যামিলিকে দিয়ে দেয়, আমাকে একটা হাত খরচ দিতে চায় না, বা আমাকে একটা ভালো কিছু কিনে দিতে চায় না। ওকে বিয়ে করার পরে, আমি যেহেতু বিজনেস করি, আমি বাংলাদেশে একটা জায়গা কিনেছি। ওকে বিয়ে করার পরে আমি নিজের টাকায় মালয়েশিয়াতে গাড়ি কিনেছি। সবকিছুই কিন্তু আমি করেছি। এবং আমার শাশুড়ি বলতো, ছেলেকে জন্ম দিছি, ছেলের বিয়ে করাইছি, ছেলের বউ টাকা দিয়ে কি করে, ও কেন ওর নিজের জন্য করছে, টাকাগুলো আমাদের হাতে তুলে দিচ্ছে না কেন। তাই আমি আমার হাজবেন্ডকে বলছি যে আমি তো ইনকাম করি, আমি তো তোমার উপরে ডিপেন্ডেন্ট নই, তাই না? তো আমি আমার যেই শখগুলো পূরণ করতে পারি না, এই শখগুলো তুমি পারছো না বলেই তো আমি ইনকাম করে নিজের শখগুলো আমি নিজেই পূরণ করার চেষ্টা করছি। তো আমার বাবা এগুলো নিতে পারে নাই, কারণ আমার বাবা হচ্ছে খুবই নরম মনের মানুষ। সে এই কথাগুলো শোনার পর সে ডিপ্রেশন, টেনশন এরকম করতে করতে একটা সময় স্ট্রোক করলো আমার বাবা। স্ট্রোক করে 2025 সালের জুন মাসের 9 তারিখে আমার বাবা মারা গেল। তারপরে আমি আমার হাজবেন্ডকে বললাম যে দেখো, আমার বাবাও চলে গেল, দেখো আমার তো কোনো ভাইও নাই, আমরা 3টা মাত্র বোন, এখন তুমি হচ্ছ একমাত্র আমার ভরসা, তুমি আমার সাথে সারা জীবন হাতটা ধরে থেকো। তো আমার হাজবেন্ড বলছিল, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, তোমার বাবা নেই, আমি তোমার সাথেই থাকবো, আমার শ্বশুর মারা গিয়েছে, এতে আমি নিজেও ব্যথিত। পরে আমাদের সংসার খুব ভালোই চলছিল। এর মধ্যে এই যে 26 সালে হঠাৎ করে আমাকে একদিন বলে, তুমি তো মোটা হয়ে গেছো। আমি আবার বললাম, বয়স বাড়ছে, তুমিও তো মোটা হয়েছো, আমিও তো মোটা হয়েছি, তো বিয়ের আগে তো আমি মোটা ছিলাম না, আমি তো তখন খুব সুন্দরী ছিলাম, তুমি তো আমাকে সুন্দরী দেখে বিয়ে করছো, এবং আমার পজিশন দেখে তুমি আমাকে বিয়ে করছো, তাই না? তো হঠাৎ করে জুনের 26 তারিখে ও আর আমি একসাথে ঘুমাচ্ছিলাম, তো ওর বডির সাথে আমার হাত লেগেছে। ও আমাকে বলতেছে, দেখো অনন্যা, দূরে সরো, তোমার প্রতি আমার কোনো ফিলিংস কাজ করে না। তো সেদিন সারা রাত আমি ঘুমাতে পারি নাই। না ঘুমিয়ে আমি এটা নিয়ে সকাল 7টা পর্যন্ত ভেবেছি যে যেই ছেলেটা আমাকে ভালোবেসে আমার সন্তান হবে না জেনেও তার লাইফ পার্টনার বানানোর জন্য পাগল হয়ে গিয়েছে, আর সেই ছেলেটা আজকে বলতেছে যে তোমার প্রতি আমার কোনো ফিলিংস আসে না। পরবর্তীতে সকালবেলা আমাকে বলতেছে, গাল ফুলায় রাখছো। পরে আমি বলছি, গাল ফুলায় রাখছি, কালকে রাত্রে তুমি আমাকে কি বলছো? বলতেছে, আমি কি বলছি আমি ঘুমের মাতালে আমি জানি না। পরে আমি বলছি, শোনো, ঘুমের মধ্যে মানুষের মুখ থেকে যে কথাটা বের হয় ওইটাই হচ্ছে সত্য কথা। তার মানে আমার প্রতি তোমার এখন কোনো ফিলিংস কাজ করে না, কারণ তোমার বাবা মা এবং তোমরা যে একটা পরিবার, খালি চাই চাই, টাকা চাই, এটা নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার মধ্যে এক সময় হাতাহাতি হয়, হাতাহাতি হয়, দুজনের মধ্যে ধাক্কাধাক্কি হয়, ও ব্যথা পায়, আমিও ব্যথা পাই, আমি আমার টিভির গ্লাস ভেঙে ফেলি, তো ও আমাকে ধরতে আসে, এভাবে জড়ায় ধরে। জড়ায় ধরার কারণে আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, আমার পুরো নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। দেন আমি ওকে ধাক্কা মারি, ও ছিটকে যেতে আমার ব্যালকনিতে পড়ে। তো এই ইস্যুটাকে নিয়ে ও বাসা থেকে বের হয়ে যায়। এই যে যে গেছে, ও এখনো পর্যন্ত আসে নাই। তো হঠাৎ করে 2026 সালের আগস্ট মাসের 3 তারিখে বাংলাদেশে যেয়ে ও আমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে, এবং আমিও বাংলাদেশে যাই, রাগের মাথায় আমিও ডিভোর্স লেটারে সাইন করে দিই। তো আমার কথা হচ্ছিল, ছেলেটা আমাকে এমন অন্ধভাবে আমার ভিতরে বিশ্বাস জুগিয়েছিল যে ও আমাকে একটা নতুন জীবন দিবে। আসলে এই মুহূর্তে এসে আমার মনে হচ্ছে এটা পুরোটাই একটা সাজানো নাটক, একটা ফাঁদ। এই ফ্যামিলিটা যখন ওরা দেখলো যে আমার ইনকাম লেভেল কমে গেছে, আমি ওদেরকে টাকা পয়সা দিচ্ছি না, হাজবেন্ডকে সাপোর্ট করছি না, হাজবেন্ডের ফ্যামিলিকে সাপোর্ট করছি না, তখন ওর বাবার প্রচারণায় পড়ে ও হুট করে রাগের মাথায় আমাকে ডিভোর্স দিয়ে দেয়। তো আমিও ডিভোর্স লেটারে সাইন করেছি, এবং ডিভোর্সের টাকাটা নিয়ে ওরা আমার সাথে বিত্রে করেছে। মাত্র 2,96,000 টাকা আমাকে উকিল আমার হাতে দিয়েছে। আর হচ্ছে বাকি যে 2 লাখ টাকা ও বলেছিল আমাকে গোল্ড বা এরকম কিছু দিবে, ওইটা দেয়নি। ওইটা নিয়ে ও আমার সাথে মিথ্যে প্রতারণা করেছে। কিন্তু আমার কথা হচ্ছে হলো, দেখেন, আমি যে ছেলেটাকে এত বিশ্বাস করলাম, যার প্রতি আমার এত আস্থা ছিল যে ও কখনো আমার হাতটা ছেড়ে চলে যাবে না, কিন্তু ও কিন্তু মাঝপথে এনে আমাকে সাগরে ভাসিয়ে দিয়ে আমার হাতটা ছেড়ে অলরেডি চলে গেছে। এখানে শুধুমাত্র আমি এই শিক্ষাটা নিয়েছি, আসলে মানুষ আবেগের বশবর্তী হয়ে আবেগে পড়ে অনেক কথাই বলে, কিন্তু মানুষ আবেগ ধরে রাখতে পারে না। একটা সময় যখন আবেগ শেষ হয়ে যায়, তখন মানুষের ভালোবাসাও শেষ হয়ে যায়। এই তো কিছুদিন আগেই জুলাই মাসে আমার হাজবেন্ডকে আমি জিজ্ঞেস করেছিলাম, তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে, তো এখন এমন করছো কেন, কোনো ভরণ পোষণ নাই, কিছু নাই। ও আমাকে একটা সময় কি উত্তর দেয় জানেন? ও আমাকে একটা সময় বলে যে একটা মেয়েকে একটা ছেলে পাওয়ার জন্য অনেক কিছুই করতে পারে, যা যা ছেলেরা করে আমিও তোমার সাথে তাই করেছি। তা আমার সেই জায়গা থেকে আমি বলতে চাই ছেলেটাকে যে তুমি আমার সাথে কি করেছো এবং আমি তোমার সাথে কি করেছি তুমিও জানো, আমিও জানি।
হয়তো বা তুমি ঠান্ডা মাথায় আমার সাথে গেম করেছো, বাট আমি কিন্তু সব সময় তোমাকে ভালো একটা জায়গায় দেখতে চেয়েছি, ভালো একটা জায়গায় নিয়ে যেতে চেয়েছি, তোমার পরিবেশ চেঞ্জ করতে চেয়েছি, তোমার পরিবারের পরিবেশ চেঞ্জ করতে চেয়েছি। আমি আসলে তোমার সাথে কোনো অভিনয়, কোনো প্রতারণা করি নাই। আমি এটা ভেবেছিলাম যে তুমি আমার লাইফে সবসময় থাকবে, এর জন্য আমার স্বপ্নগুলো সবকিছুই কিন্তু আমি সঠিক ওয়েতে পরিচালনা করছিলাম আমাদের একটা সুন্দর ভবিষ্যতের জন্য। এবং সুন্দর একটা ভবিষ্যৎ তৈরি করতে যে আমি ঢাকাতে জায়গা কিনেছি, আমি একটা সুন্দর বাড়ি করব, আমার পরিকল্পনা ছিল আমার হাজবেন্ডকে নিয়ে অনেক বিশাল। কিন্তু সেটা তো ও আমাকে করতে দেয়ই নাই, ওর পরিবারও আমাকে করতে দেয় নাই। ওর পরিবারের কথা হচ্ছে তুমি ইনকাম করতেছো, টাকাটা আমাদের হাতে দাও। তো যাই হোক, যেটা হওয়ার হয়ে গেছে। কারণ যে থাকার সে এমনিতেই থেকে যায়, আর যে না থাকার শত কারণকে দাঁড় করিয়ে সে চলে যাবে। তো আমি সমাজের উদ্দেশ্যে বলছি, আমরা কাউকে অন্ধবিশ্বাস নাই করি। যে দেখা যায় ভালোবাসার ক্ষেত্রে আমরা যে একটা ছেলে হোক বা একটা মেয়ে হোক, আমরা হয়তো বা একজনের কথায় অন্ধের মতো বিশ্বাস করি, আবেগে পড়ে একটা সময় আবেগ যখন ছুটে যায় তখন কিন্তু আমরা বাস্তবতা দেখতে পাই। আমার জীবনটা কিন্তু আসলেই বিয়ের আগেই সুন্দর ছিল। বিয়ের আগে আমি খুব পরিপাটি ছিলাম। এই 5 বছরে আমার জীবনের উপর দিয়ে এত ঝড় বয়ে গেছে, এখন আমার দেয়ালে পিঠ থেকে গেছে, কিন্তু আমি ঠকিনি, ও নিজেকে নিজে ঠকিয়েছে।